আচ্ছা, এরপরে হ্যানিম্যান তার ম্যাথমেটিকা পিউরাতে লিখেছেন, কি লিখেছেন? দ্য পেশেন্ট সিক রেস্ট অ্যান্ড কোয়াইট। এই পেশেন্ট কেবল বিশ্রাম এবং শান্ত পরিবেশ খোঁজে, শান্ত থাকতে চায়। আমরা নাগভূমিকে দেখেছি না, নাগভূমিকার দুটো জিনিস প্রয়োজন, কি কি? এক রেস্ট এবং শান্ত পরিবেশ, কোয়াইট, রেস্ট নিয়ে আশেপাশে যাওয়া যাবে না। তারপরে উনি কি পয়েন্ট দিলেন? টাইম সিমস টু হিম ইনটলারেবল লং। ওনার কাছে সময় যেন অসহ্য রকম দীর্ঘ দীর্ঘ মনে হয়। তো ভালো করে খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে প্রথম যে কেসটা শেয়ার করেছিলাম ওইখানে কিন্তু কি হয়েছে, আমরা পেশেন্টের মধ্যে হারি অলওয়েজ পেয়েছিলাম না, হারি রুব্রিক্সটার সাথে কিন্তু এই টাইম সিমস টু হিম ইনটলারেবল লং এটাকে আমরা রিলেট করতে পারি। ইনটলারেবল, সময়টা ইনটলারেবলি লং, লং। তার কাছে মনে হচ্ছে খুব দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে, এই যে হারি। তো ওনার কাছে মনে হয় যে কোনো কাজ খুব দ্রুত করতে হবে। হারি মাস্ট ডু থিং ইন হারি। আমাদের উদ্দেশ্য কি ছিল? হারি ইনে অলওয়েজ, হারি অলওয়েজ ইনে, তাই না? এরকম আমরা রুব্রিক্স প্রথম কেসটাতে পড়েছিলাম। তাহলে এই হারিটা কিন্তু হ্যানিম্যান বলে গেছেন, আমরা কনভার্ট করতে পারিনি। তাই পরের লাইন দেখেন, পরের লাইন কি দিয়েছে? ডিসপোজ টু বি কোয়ালসাম। তাড়াহুড়ো, সবকিছু তাড়াহুড়ো তার করাই চায়, এবং এই স্বভাবের মধ্যে তার একটা কোয়ালসাম স্বভাব থাকে, মানে ঝগড়াটে ভাব থাকে। এটাও আমি আপনাদেরকে বললাম যে কোয়ালসাম ডিস্টার্ব হয়। ওই আমরা কিন্তু পড়েছিলাম, আপনার মনে আছে কিনা দেখেন, কোয়ালসাম ডিস্টার্ব হয় আমাদের রুব্রিক্স পড়েছিলাম কিন্তু। তো সে যখন এই যে স্পাইটফুল মানে বিদ্বেষ পরায়ণ বা খ্যাপাটে হয়ে যায়, তখন যদি ওনার রাগ বা অ্যাঙ্গার চলে আসে, তখন খুব জোরে জোরে চেঁচাতে পারে, তোমার কি হয়েছে, হ্যাঁ তোমার তো শুনতে হবে কেন, তোমার তো মাথা ঘামানোর দরকার কি? মনে আছে সেকেন্ড কেসে বউকে বলতেছিল কার ফোন, বউ যখন জিজ্ঞাসা করলো কার ফোন কোত্থেকে আসছে, তখন সে চেঁচানো শুরু করে, তোমার কি আছে, হ্যাঁ তোমার তো মাথা ঘামানোর দরকার কি? মেলাসিয়াস নার্ভাস। এই সবগুলো কিন্তু আমি আপনাদের এই কেসের মধ্যে, আমি দুটা কেসের মধ্যেই কিন্তু আছে। হ্যানিম্যানের এই কথাগুলো আমার ওই দুটা কেসের মধ্যেই ছিল, আমি আপনাদের শেয়ার করেছি। যারা মনে রাখতে পারছেন তারা মজা পাবেন এই ক্লাস। তো এই কথাগুলো মহাত্মা তার বইয়ে লিখে রেখেছেন, আর আমি চেষ্টা করলাম প্র্যাকটিক্যালি দেখানোর। ম্যাথমেটিক্যাল প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে চেষ্টা করলাম। এবার নেক্সট স্লাইডে যাই। He refused to accept the least option to her wishes and even the middle আচ্ছা, এটা কি? রুগী তার নিজের ইচ্ছার বিরুদ্ধে সামান্যতম বাধা বা বিরোধ একদমই সহ্য করতে চায় না, একদমই অস্বীকার করে না, মানবে না। এই বিষয়টাও কিন্তু আমি দেখাইছিলাম, কন্ট্রাডিকশন ইনটলারেন্স দেখাইছিলাম। একটু মাত্র তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হলো, বাস সে সহ্য করবে না। অ্যান্ড ইভেন দা মিডিলেস্ট একটি পার্সন ক্যান নট চেঞ্জ হার established ম্যানার টু অফ ডুইং থিংস। মানে সে অত্যন্ত, আপনি যদি তাকে অত্যন্ত ধরেন যে খুব শান্ত ভাবে ধীরে সুস্থে মৃদু ভাষায় আপনি যদি বোঝানোর চেষ্টা করেন, তার কোনো নিজস্ব চিন্তা চেতনা বা সিদ্ধান্ত বা কাজের ধরন আপনি তাকে চেঞ্জ করাতে পারবেন না, নাগিনের ক্ষেত্রে আপনি পারবেন না। আমরা বলেছিলাম না ওই যে প্রথম কেসে তো বললাম যে অ্যাঙ্গার হয় না অবলাইজ টু অ্যান্সার। আপনি যতই ইয়ে করেন, ও ও রাগ করে ফেলে। যদি আপনারা ওনাকে সামান্যতম ভাবে বলেন যে ভাই, বাবা শোনা, কাজটা এভাবে করো না, ওভাবে কর, খুব নরম সুরে বলছেন, খুব আরামে বলতেছেন, তাও ক্যান নট চেঞ্জ, সে চেঞ্জ হবে না। তার কাজ করার যে ধরন, নিজস্ব যে স্টাইল, সেটা সে কোনোভাবেই বদলাবে না, সে ওটা তার মতো করেই করবে। তো এলেন্স কি নোটে কিন্তু এই কথাগুলো একদম স্পষ্ট ভাবে লেখা আছে। আমি এই বিষয়গুলো কিন্তু আপনাকে ওই আমার কেসের মধ্যেও কিন্তু আছে, দুটা কেসের মধ্যে আপনি পাবেন। দেখেন এলেন্স আরো কি দেওয়া আছে।
The patient tendency toward contradiction is so pronounced that he will kick over a chair in his way and rip off clothes that he catches on a bottom. এটাকে আমি একটু বুঝাই। এই পেশেন্ট গুলার টেন্ডেন্সি টুয়ার্ড কন্ট্রাডিকশনের প্রতি তাদের টেন্ডেন্সিটা কিরকম হয়, এরা এতটা প্রোনাউন্সড হয়, মানে এতটা স্পষ্ট বা প্রকট হয় আর কি। হি উইল কিক ওভার এ চেয়ার ইনার হয়ে, মানে সে যদি রাস্তার মধ্যে ধরেন যাচ্ছে, রাস্তার মধ্যে যদি কোনো চেয়ার লাফিয়ে দিয়ে ওটা ফেলে দিবে, অথবা যদি জামার বোতাম ধরেন যে ইয়ে করতে যে আটকে দেয়, একদম মারবে টান, একটা টান দিয়ে একদম জামাই ছিঁড়ে ফেলবে। এই জিনিসটা দেখেন তো। ধরেন আপনার চেম্বারে একজন নার্স ভূমিকা পেশেন্ট আসলো, উনার উপরের এই বোতামটা ছেঁড়া বা ভাঙ্গা, ঠিক আছে। আপনি হয়তো খেয়ালই করেননি যে ওই শার্টের ওই বোতামটা ভাঙ্গা আছে, আপনার মাথায় কিন্তু সহজে আসবে না, কারণ এটা কেস টেকিং এর পার্ট না। আজ থেকে হবে, আমি যেহেতু আপনাদের শেখাচ্ছি এখন হবে, কিন্তু আজকের আগ পর্যন্ত কিন্তু এটা আপনার কেস টেকিং এর পার্ট হতে পারে না। হ্যাঁ, বোতাম ভেঙে গেছে, এটাতে ডাক্তারের এটা নিয়ে কি করার দরকার, ডাক্তারের কি আছে। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে যে আমি কিভাবে জিজ্ঞাসা করবো যে বোতামটা কেন মানে ভাঙলো কেন, কিন্তু আপনারা যদি একটু কায়দা করে জিজ্ঞাসা করেন, আরে ভাই আপনার শার্টের উপরের বোতামটার আবার কি হলো, ওটা ওভাবে ভেঙে গেছে যে নিচের দিকে ঝুলছে যে, এইরকম যদি একটা কথা বলেন, তখন পেশেন্ট বলবে আরে স্যার আর বলবেন না, আমি যখন শার্টটা পরছিলাম আপনার এখানে আসার আগ মুহূর্তে আমার একদম টাইম আর নাই, ঘড়ির দিকে তাকালাম, একদম আসরের আজান হয়ে গেছে, 5:30 বেজেই গেছে, আমাকে ফার্স্টে আপনার কাছে আসতে হবে। বোতামটা কেমন যেন ওই ঢুকাতে যায় দেখি যে এরকম জ্যাম হয়ে গেছে, টাইট হয়ে যাচ্ছিল, তখন আমার প্রচন্ড রাগ হলে এক টানে মারতে, একটা টান, এই টান মারতে যে ওটা ভেঙে গেছে। তো এখন আবার ভাবলাম যে নতুন শার্ট চেঞ্জ করব, ওদিকে আপনার এখানে আসার টাইম হয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়া, হারি অলওয়েজ ইন হারি, এটা ভুলা যাবে না। ওই তাড়াহুড়ার কারণে ওই আর শার্টটা চেঞ্জ করলো না, তাই এই ছেঁড়া বোতামটা নিয়ে বা এই ছেঁড়া কাপড়টা নিয়ে আপনার কাছে এলাম। বুঝতে পারছেন? তো আপনারা দেখেন কখনো কখনো লাইফে বা কেসে এরকম ছোট ছোট ইনফরমেশন আপনার কিন্তু দারুণ কাজে লাগবে। আপনারা যদি বুদ্ধি খাটায় কেসের ভিতরে ওটা জিজ্ঞাসা করতে পারেন, তাহলে তো কেল্লা ফত, আর কিচ্ছু করা লাগবে না, যে কোনো অসুখই হোক। পরের স্লাইডে আমরা আসি, অ্যাঙ্গার কন্ট্রাডিকশন ফর্ম। নাক ভূমিকার জার্নি আমরা কিন্তু এখান থেকেই শুরু করছিলাম। অ্যাঙ্গার কন্ট্রাডিকশন ফর্ম, অ্যাঙ্গার কন্ট্রাডিকশন ফর্ম নাক ভূমিকার মানে কি বলবো, খুবই বড় একটা এবং খুব মার্কড, মানে প্রধান লক্ষণ, মার্কড রুব্রিক। হ্যাঁ, রুব্রিক্স তো অনেক হতে পারে, কিন্তু এই রুব্রিক্স এর মধ্যে অনেক মেডিসিনও থাকতে পারে, তাই না? কিন্তু মেইন পয়েন্ট হলো নাক্স ভূমিকা ফায়ারি, অগ্নিশর্মা, উগ্র, সে খুবই ফায়ারি, তাই যে কোনো কিছু সহজে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। সামান্যতম কন্ট্রাডিকশন, উল্টোপাল্টা কথা বা বাধা পেলে নাক ভূমিকা একদম জ্বলে ওঠে, একদম সে সহ্য করতে পারবে না। তো এখন এই যে কন্ট্রাডিকশনটা খুব ভালো করে বোঝেন, ঠান্ডা মাথায় বোঝেন। আপনি যদি স্থূল ভাবে অন্য মনোযোগে বোঝার চেষ্টা করেন, তো এখানে বুঝতে পারবেন না। কন্ট্রাডিকশন আমরা এটা কোথায় পেলাম, মাইন্ডে, তাই না? তো এটা ফিজিক্যাল লেভেলে কিভাবে আসবে, কিভাবে হতে পারে, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করছি। যেমন ধরেন আমি ল্যাট্রিন বা স্কুল পাস করতে চাচ্ছি, টয়লেট করতে চাচ্ছি, কিন্তু স্কুল পাস হচ্ছে না, পায়খানা হচ্ছে না, আমি ওয়াশরুমে যাচ্ছি, বসছি, আর্জ করছি, আর্জ, নট আর্জিং, এখানে কিন্তু আর্জিং হবে না, আর্জ করছি। আর্জ দুই ধরনের হতে পারে, একটা হলো কাউকে কোনো কথা জোর দিয়ে বলা বা জানানো, এটাও আর্জ। আর এখানে আর্জিং হলো আমি মন থেকে চাচ্ছি যে এটা পাস হোক, স্কুলটা পাস হয়ে যাক, আমি প্রচন্ড জোর খাটাচ্ছি, ফোর্স লাগাচ্ছি, কিন্তু বডিতে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, আমার অন্ত্রের মধ্যে একটা, ইন্টেস্টাইনে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, পায়খানা কিছুতেই বেরোচ্ছে না। একটু আগে তো বুঝলাম কেন বাড়াচ্ছে না, পায়খানা কিছুতেই বাড়াচ্ছে না।
তখন ওনার এই ফিজিক্যাল ব্লকেজের কারণে ওনার মনের মধ্যে প্রচন্ড রাগ তৈরি হবে। সে বলবে আমি এতবার চেষ্টা করার পরেও যখন সকালবেলা আমি মোশনে যাই, আমি টয়লেটটা বাইর করতে যাই, টয়লেট ত্যাগ করতে যাই, আমার পুরো মুড খারাপ হয়ে যায়, আমি প্রচন্ড রেগে যাই যে আমাকে রোজ সকালে এতবার এতবার করে ট্রাই করতে হচ্ছে মোশন ক্লিয়ার করার জন্য। আমার মনে হয় যে পায়খানা আসছে, এই যে একটা আর্জ ফিলিং করছি, কিন্তু কমোডে গিয়ে বসে ওটা আবার ব্যাক করে চলে যায়, ওটা আর আসে না। এটাও কিন্তু একটা বড় ধরনের কন্ট্রাডিকশন। ওনার এই অ্যাঙ্গার কন্ট্রাডিকশনটা একদম ইনটলারেন্স, মানে কোনোভাবেই সে বাধা বা এই যে উল্টো পথে চলে যাচ্ছে, টয়লেট না হওয়ার যে পরিস্থিতি মনে হচ্ছে হবে, কিন্তু করতে যায় মনে হচ্ছে যে রেকটামটা একটু ফাঁকা হলো, হয়ে মনে হচ্ছে যে আর হচ্ছে না, এরকম। হ্যাঁ, তো এই পরিস্থিতি সে একদমই সহ্য করতে পারে না। আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা অ্যাঙ্গার কন্ট্রাডিকশন হলো, এরপর হচ্ছে কন্ট্রাডিকশন, ইনটলারেন্স অফ কন্ট্রাডিকশন। হ্যাঁ, এই কন্ট্রাডিকশনও সে সহ্য করতে পারতেছে না, কোনো মতেই টলারেট করতে পারতেছে না। কাছাকাছি একসাথে রাগ হচ্ছে আর একটা সে সহ্য করতে পারছে না। এরপরেরটা দেখেন, আমি ছবিগুলো আপনাদের জন্য বানাইছি যাতে মাথায় থাকে। He does not accept any advice, admonition, aggravation. এটা হলো admonition, aggravation, তাই না? সে কোনো উপদেশ গ্রহণ করে না, কোনো উপদেশ গ্রহণ করে না। admonition, aggravation. admonition মানে হচ্ছে মৃদু ভর্ৎসনা বা তিরস্কার, সতর্ক বার্তা, সতর্ক করে দেওয়াটাও admonition বলে। আর উপদেশমূলক নিষেধাজ্ঞা, নিষেধ করা, এটাও হলো admonition। তো ওনাকে কোনো ভুল ধরিয়ে দিলে ওনার কষ্ট বা রাগ আরো বেড়ে যায়। তো এখান থেকে আমরা সেকেন্ড কেস বা সেকেন্ড কেস বাদ আমরা আরেকটা রূপ, সেকেন্ড একটা রূপ আমরা নাক্স ভূমিকার দেখতে পাচ্ছি। প্রথমে এলো অ্যাঙ্গার কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন ইনটলারেন্স, এরপরে আসলো অ্যাডমনিশন, অ্যাগ্রাভেশন। কোনো ভুল ধরিয়ে দিলে বা মৃদু তিরস্কার করলে রোগ লক্ষণ বেড়ে যাবে, রাগ বেড়ে যাবে। ওনাকে যদি আপনি খুব ভালোবেসে আদর করেও যদি কোনো কথা বলেন, লক্ষ্মী সোনা, বাবা সোনা, এই কাজটা এভাবে করে না, তাও তার কাছে মনে হবে যে আপনি তাকে কন্ট্রাডিক্ট করতেছেন, আপনি তাকে অ্যাডমোনেট করতেছেন, তখন তার অ্যাগ্রেশন হয়ে যাবে। তাহলে অ্যাডমোনেশন শব্দের অর্থ হলো অ্যাক্ট অফ, কি, অ্যাডমনিশন শব্দের অর্থ হলো টু অ্যাডভাইস, কশন অর ওয়ান সামওয়ান, কাউকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়া, সাবধান করা, সতর্ক করা। তো অ্যাডমনিশন, অ্যাগ্রাভেশন, রুব্রিক্সের অ্যাডমনিশনের যে পার্টটা আছে, যে অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন, অ্যাগ্রাভেশন যে পার্টটা আছে, এই অ্যাগ্রাভেশন কার হয়? পেশেন্টের। এটা হলো পেশেন্টের রেসপন্স। আর অ্যাডমনিশন কে করে? তার ফ্যামিলি মেম্বার বা অন্য কোনো মানুষ যে করছে, যে তাকে বোঝাচ্ছে। তো যে বোঝাচ্ছে তার উদ্দেশ্য কি, তার কনসার্ন কি? ধরেন আপনি আমাকে বোঝাচ্ছেন, তাহলে আপনার কনসার্ন হবে, আপনার উদ্দেশ্য হবে যে ভাই তুমি এমনটা করো না, এরকমটা করলো না, বা আপনি তাকে ওয়ার্ন করলেন যে তুমি ভুল পথে যাচ্ছ, তুমি ভুল করছো। তো এই ক্ষেত্রে পেশেন্টের রেজাল্ট হচ্ছে সম্পূর্ণ অন্য, সে পুরা অ্যাগ্রাভেশন হয়ে যাবে। অ্যাগ্রাভেশনের প্র্যাকটিক্যাল মিনিং কি দাঁড়ায়? অ্যাগ্রাভেশনের প্র্যাকটিক্যাল মিনিং দাঁড়ায় যে সে প্রচন্ড রেগে যাচ্ছে, মানে মেন্টালি অ্যাগ্রাভেট হচ্ছে, মারাত্মক রেগে যাবে, খিটখিটে চিটচিড়ে হয়ে যাবে। তোমার কি দরকার? আমার যা খুশি তা বলবো, আমি যার সাথে ইচ্ছা আমি তার সাথে ফোনে কথা বলবো, তোমার এখানে আসার দরকার কি? বলছিল না সেকেন্ড পেশেন্টটা। তো এখানে অ্যাডমিনিশনে কি বলা আছে? বলা আছে কোনো কিছুকে আরো খারাপ কষ্ট, অ্যাডমিনিশনে বলা আছে কি? বলা আছে সতর্ক করা, উপদেশ দেওয়া বা বিপরীত কোনো কাজের অনুপ্রেরণা যোগানো। আর অ্যাগ্রাভেশনে বলা আছে কোনো কিছুকে আরো খারাপ, কষ্টদায়ক বা তীব্র করে তোলা। তো পেশেন্ট কি বলে?
পেশেন্টের বক্তব্য, পেশেন্টরা আমাদের কাছে এসে বলে, কেউ আমাকে কোনো উপদেশ দিলে, সতর্ক করলে, এমনকি ভালো উদ্দেশ্যে উৎসাহ দিতে আসলে তা আমার মাথায় উল্টা কাজ করে। কথাগুলো আমার ভালো লাগার জন্য বা বিপদ থেকে বাঁচানোর জন্য বলা হলেও আমি তা সহজে নিতে পারি না বা চরম ভাবে রেগে যায়। রোগীরা কিন্তু এই টাইপের কথা বলে। আমি সঙ্গে সঙ্গে সে মানুষকে ধমক দিয়ে বলি যে তোমার চরকায় তুমি তেল দাও, আমাকে আমার মতো থাকতে দাও। কারণ আমি মনে করি নিজের ভালো মন্দ বোঝার মতো এবং নিজেকে সামলানোর মতো যথেষ্ট বয়স ও বুদ্ধি আমার আছে। এই নাক ভূমিকার পেশেন্টরা এরকম কথা বলে। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো অ্যাডমনিশন মানে হলো কি, কোশ্চেন অর অ্যাডভাইস দেওয়ার একটা প্রসেস বা অ্যাক্ট, যা সামনের মানুষটাকে উনি ভালোবেসে দিচ্ছেন। আরে ভাই এরকম করো না, একটু সামনে চলো, একটু দেখে শুনে চলো। কিন্তু যাকে দেওয়া হলো সে কোনোভাবেই মানতে পারছে না, অ্যাকসেপ্ট করতে নারাজ, একদমই প্রস্তুত না, নিবে না। বুঝতে পারছেন? তো আমরা এই যে 3টা রুব্রিক্স পড়লাম, এই 3টা রুব্রিক্সকে আমরা যদি একসাথে রেপোর্টাইজেশন করি, আমরা যদি পিটার ইয়েতে যাই, তাহলে দেখেন আমরা 4টা মেডিসিনকে পাচ্ছি। ওপিয়াম ট্যারেন্টুলার অ্যাসপেক্টই আলাদা, কিন্তু এই যে অগ্নিশর্মা ফায়ারাস যে বিষয়, ফায়ারলি যে বিষয়টা বললাম, এইটা হলো নাক্স ভূমিকা এবং অ্যাসিড নাইট্রিকাম, এই দুটো মেডিসিনের মধ্যে আছে। হ্যাঁ, অ্যাসিড নাইটের মধ্যেও অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন পাবেন, সাথে সাথে অ্যাঙ্গার কন্ট্রাডিকশন পাবেন। ঠিক আছে? তো এই দুইটা মেডিসিন খুব স্ট্রংলি এরকম মেন্টালিটি প্রকাশ করে, কিন্তু অ্যাসিড নাইট্রিকাম কি একদম হেট্রেড হয়ে থেকে যায়। আমরা পরের স্লাইডে যাই। কোয়ালসাম ইভেন্ট টু ভায়োলেন্স, এই 3টা রুব্রিক্সের সাথে আমরা নাক্স ভূমিকার মধ্যে পাই কোয়ালসাম ইভেন্ট টু ভায়োলেন্স। এতটাই ঝগড়াটে স্বভাব যা সহিংসতা বা মারামারিতে পর্যন্ত রূপ নিতে পারে। কোয়ালসাম ইভেন্ট টু ভায়োলেন্স যেতে পারে। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি অ্যাংজাইটি এবং সাথে থাকতে কি এক্সট্রা অর্ডিনারি অ্যাংজাইটি। আমরা একটা পেশেন্টের মধ্যে দেখেছি যে আমাদের ফার্স্ট পেশেন্টের মধ্যে এক্সট্রা অর্ডিনারি অ্যাংজাইটি, সাথে সাথে স্যাডনেস স্যাডনেসও কিন্তু দেখা গেছে, তাই না? স্যাডনেসও কিন্তু আমরা ওই ফার্স্ট পেশেন্টের মধ্যে দেখেছি। আপনারা ভুলে গেলে কিন্তু কিছু করার না, আমি মনে রাখতে বলছি, বারবারই বলছিলাম যে আপনারা দুটা কেস দেখে আসবেন, দেখবেন। পরের লাইন কি, সি ক্যান নট গিভ ওভার অল স্মলেস্ট ইভেল, সামান্যতম খারাপ বা অন্যায় জিনিসও সে মন থেকে সহজে মেনে নিতে পারে না। সামান্য একটু ভুল হলেও বা গন্ডগোল হলেও সে একদম বরদাস্ত করতে পারে না। এরপরে স্লাইডটা দেখেন, মাস ডিসপোজ টু স্কন্ডিং, সারাক্ষণ অন্যদের স্কন্ড করে, মানে বকাঝকা করে, গালাগালি করে, এটা একটা তীব্র প্রবৃত্তি থাকে। ডিসপোজিশন থেকে ডিসপোজ, তীব্র প্রবৃত্তি থাকে। যদিও ওনার বসের সাথে, মানে ওনার যদি বসের সাথে কোনো ঝামেলা হয় বা বস যদি সামান্যতম কিছু একটা বলে দেয়, মানে একটুখানি ভুল ধরে দেয়, সেটাকেও সে সহ্য করতে পারে না। বসের ভুলও সে সহ্য করতে পারে না। ঠিক আছে? ক্রসনেস মাস্ট গিভ টু রিপ্রোচ আদার ফর দেয়ার ফল্ট, খিটখিটে মেজাজের এবং অন্যদের সামান্য ভুলের জন্য ওনাদের সারাক্ষণ দোষারোপ বা তিরস্কার করার স্বভাব। এটা আপনারা সবসময় মনে রাখবেন। সে অন্যদের ভুল বা মানে রং কিছু ইয়ে করলো, গালতি যেটা আমরা বলি, হ্যাঁ, সেটা সে সহজে মাফ করতে পারে না, ক্ষমা করতে পারে না, বলতে থাকে। হি ফিল, পরের স্লাইডটা দেখেন, হি ফিলস এভরিথিং টু স্ট্রংলি, সে প্রত্যেকটা জিনিসকে খুব গভীরভাবে ফিল করে বা অনুভব করে। এই পেশেন্ট এতটাই সেন্সিটিভ যে ছোটখাটো জিনিস বা পরিস্থিতির উপরে খুব তীব্রভাবে ও স্ট্রংলি রিয়াক্ট করে বসে। ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে এমন ভাবে রিয়াক্ট করবে, ওটা মন থেকে বাড়ায় না।
এটা নাগভূমিকের একটা খুব আইডেন্টিফাইং ক্যারেক্টার। ওভার সেন্সিটিভ টু ইমপ্রেশনস অফ দ্য সেন্স। ওভার সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ কি পঞ্চেন্দ্রিয় কোনো উদ্দীপনা বা অনুভূতির প্রতি অত্যাধিক অত্যাধিক এবং অস্বাভাবিক সংবেদনশীলতা। তো এই পঞ্চেন্দ্রিয় কি কি? একটা হলো শব্দ, নয়েজ, তাই না? নয়েজ, সামান্য কথা, পায়ের শব্দ, আওয়াজ, রেস্ট নিচ্ছে, পায়ের যে ধাপ ফেলার আওয়াজ থাকে, দরজার খটখট শব্দ, একদম এরা মানে আটকে উঠে, প্রচন্ড বিরক্ত হয়ে ওঠে। তারপরে আরেকটা ইন্দ্র কি? আলো, লাইট, ভিজুয়াল, উজ্জ্বলতম আলো, সূর্যের আলো তখন ওরা সহ্য করতে পারে না, ওই ফটোফোবিয়ার মতন। তারপরে হলো স্মেল, গন্ধ, রান্নার সুবাস, রান্নার গন্ধ, পারফিউম বা তামাকের ওইরকম অসুস্থ অবস্থায় এদের মাথা ঘোরা বা বমি বমির ভাব হয়ে যেতে পারে। এরপরে হচ্ছে টাচ, স্পর্শ, ওই জামা কাপড়, যা সামান্য, যে একটু আগে বললাম না, একটু আটকে গেছে, বাস সহ্য কর, ধাম করে ছিঁড়ে রাগ তৈরি হয়ে গেল। আর হলো মেন্টাল ইমপ্রেশন, সামান্যতম মতামত, ঠাট্টা, অসঙ্গতি, একটু খোঁচা, হ্যাঁ, একদম রেগে ফায়ারাস হয়ে যায়, ফায়ারলি হয়ে যায়, রেগে লাল হয়ে যায়। পরের স্লাইডটা দেখেন। এখানে একটা চমৎকার পয়েন্ট আছে যা আপনারা এই কেসের মধ্যে পেয়েছেন। আমরা ওই দ্বিতীয় কেসে পেলাম যে হ্যাঁ, যে ওই যে বলতেছিল না যে সকাল দিক যখন থাকে, এই পেশেন্ট গুলোর মধ্যে আপনারা পাবেন, নাগভূমিকা পেশেন্টের মধ্যে পাবেন, সকালের দিকে তার মনটা থাকে চেয়ারফুল, মনটা চেয়ারফুল থাকে, আনন্দিত থাকে, পরক্ষণে কেমন যেন উদাস, সেকেন্ড কেসে ছিল, পরক্ষণে আবার কেমন যেন উদাস বা স্যাড হয়ে যায়। তো এলএন এনসাইক্লোপিডিয়াতে এই জিনিসটা পরিষ্কার ভাবে দেওয়া আছে। অল্টারনেটিভ সেন্সেশন অফ হেভিনেস অ্যান্ড লাইটনেস অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন দে আর ইন। এলএন এনসাইক্লোপিডিয়ায় দেওয়া আছে। পেশেন্ট যে পরিস্থিতি বা সিচুয়েশনে থাকে তার উপর বেস করে বডি এবং মাইন্ডের মধ্যে পর্যায়ক্রমিক ভাবে ভারী ভাব, আবার কখনো হালকা বা ফুরফুরে ভাব, একটা অল্টারনেটিং অনুভূতি তৈরি হয়। তো এটার ক্লিনিক্যাল রুব্রিক্স কি জানেন? এটার ক্লিনিক্যাল রুব্রিক্স হচ্ছে এটা, দেখেন, বায়ান্সি অল্টারনেটিং উইথ রেসপন্সি। এটার ক্রস রেফারেন্স হচ্ছে বায়ান্সি অল্টারনেটিং উইথ স্যাডনেস, কিন্তু মূল রুব্রিক্স নারের সম্ভবত এটা রুব্রিক্স, এই রুব্রিক্সটা হলো উপরেরটা, বায়ান্সি অল্টারনেটিং উইথ রেসপন্সি। তো এখানে এটা কি ছিল যা আপনারা এই পেশেন্টের কাছে প্রায় শুনবেন? কখনো ওনার মুড বা মনটা খুব ভালো থাকে, ফুরফুরে হয়ে যায়, ডাক্তার সাহেব সামান্য একটু পজিটিভিটি দেখলে, একটু পজিটিভনেস দেখলেই মন ভালো হয়ে যায়, একটু পজিটিভ কিছু দেখলে তার মন ভালো হয়ে যায়। কারণ ওনার এই যে বায়ান্সির ইয়েটা কি, বাংলা কি বায়ান্সির, বাংলা হলো প্রফুল্লতা। এই বায়ান্সি কেন আসে? কারণ এই পেশেন্ট যখন পজিটিভ ফিল করে তখন সে 100% একদম সহি করে 100% পজিটিভ, তার মিটার 100%-এ উঠে যায়, ঠিক আছে? আর ডিসপন্ডেন্সি মানে চরম হতাশা, স্যাডনেস যেটা আমরা বলি, এই ডিসপন্ডেন্সি ওনার তখনই চলে আসে যখন লাইফে সামান্যতম হালকা একটু নেগেটিভ কিছু ঘটে, জাস্ট সামান্য একটু নেগেটিভ কিছু হলো, ওনার রোগটা ঠিক হতে একটু ডিলে হচ্ছে, একটু দেরি হচ্ছে, ওনার কাজটা ঠিক সেভাবে মচ্ছে না, স্যাটিসফ্যাকশন হচ্ছে না, ওনার টয়লেটটা ঠিক ওইভাবে বাড়াচ্ছে না, তখনই ওনার মনের মধ্যে কাজ করে যে আমি তো পোর হয়ে গেলাম, ওনার লাইফের মধ্যে পোর ফিলিংটা চলে আসে, পোর হয়ে গেলাম এই বিষয়টা চলে আসে। তো ওনার এই ডিসপন্ডেন্সি বা হতাশ হওয়াটা আসলে আসে থেকে, ওই যে সোজাসুজি এটাকে আপনি কানেক্ট করতে পারবেন পুর ডেলুশন পোর হিজ আমাদের যে রুব্রিক্সটা আছে সেই রুব্রিক্সের সাথে। তো যদি ওনার ভেতরে এই পোর ফিলিংস আসে তখন উনি সরাসরি হতাশা বা ডিসপন্ডেন্সির মধ্যে ডুবে যাবেন। কিন্তু যখনই ওনার মধ্যে আবার একটা
ওই যে 100% ওয়ালা পজিটিভ ফিলিং চলে আসবে, মানে মনে হচ্ছে একটু হলেই 100% হয়ে যায়, ওই রকম মাইন্ড যখন চলে আসবে তার নিমিষেই তিনি একদম উপরে উঠে যাবেন, উপরে ভেসে উঠবেন, একদম চাঙ্গা প্রফুল্ল হয়ে গেছে, না ভাই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই পোর ফিলিং যখনই আবার চলে আসবে, চরম হতাশার মধ্যে সে ডুবে যাবে। তো এখানে এই বাউন্সি শব্দটার মানে হলো, দেখেন আমি লিখে দিয়েছি, হাই স্পিড টেন্ডেন্সি টু রাইজ। হাই স্পিড কি? উচ্চ মনোবল এবং মনের ভেতরে প্রফুল্ল ভাব, যা সব সময় তাকে উপরের দিকে উঠাতে, চেড়ে উপরের দিকে তোলে। আর ডিসপন্ডেন্সি মানে কি? ডিসহার্টেড, লো স্পিরিটেড, মনমরা, মনোবল ভেঙে যাওয়া, হতাশা হওয়া, নিচু মনোবল। তো এই পেশেন্ট বেশিরভাগ সময় এই হাই স্পিডের মধ্যে থাকে এবং সব সময় উপরে চাঙ্গা হওয়ার চেষ্টা করে। এই কারণে সে কেমন হয়? সে খুব লড়ুক স্বভাবের হয়, লড়াই, ফাইটিং। তো সে খুব সহজেই কিন্তু গিভ আপ করে না, হাল ছেড়ে দেয় না, নাক ভূমিকা খুব সহজে হাল ছেড়ে দেয় না। অ্যাম্বিশন ইনক্রিজ, তাই না? তো যদি ওনার কাঙ্ক্ষিত রেজাল্ট নাও আসে, তাও ওটার পেছনে লেগে থাকে। কিন্তু ওনার প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হয় সে যখন অন্যদের দেখে, তখন মনে হয়, দেখো দেখো দেখো, অন্যরা কত ভালো আছে, অন্যরা কত আনন্দে আছে বা কত খুশিতে আছে, আর আমি ওনাদের মতো অত খুশিতে থাকতে পারছি না। আমার এই রোগ হয়ে গেছে, আমার এই অসুখ হয়ে গেছে, এটা আমি আর ওই ওই লেভেলে যেতে পারতেছে না। তো এই জিনিসটাই সারাক্ষণ ওনাকে মেন্টালি ডিস্টার্ব করতে থাকে, মেন্টালি বিরক্ত করতে থাকে। তো আমরা প্রথম যে পেশেন্ট ছিল, ওই পেশেন্টের সময় আমরা পড়েছিলাম চেয়ারফুল ইভিনিং অল্টারনেটিং উইথ স্যাডনেস মর্নিং, মর্নিং স্যাডনেস আর কি। হ্যাঁ, এটা কি একটু বুঝি। সকালবেলায় বিষণ্ণ থাকা, সকালের দিকটা মনের ভেতরে মনটা খারাপ অনুভব করে, এটা প্র্যাকটিক্যাল মিনিং কি? স্যাডনেস ইন মর্নিং এর প্র্যাকটিক্যাল মিনিংটা কি? আমরা কি পেশেন্টকে সরাসরি জিজ্ঞাসা করব যে ভাই সাহেব, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কি বিষণ্ণ থাকেন, আর বিকাল বেলা বা সন্ধ্যা হয়ে গেলে কি আপনার মন একদম নাচো নাচো হয়ে যায়, একদম খুশি হয়ে যান? বিষয়টা কিন্তু এরকম না। দেখেন, এটার একটা খুব সুন্দর এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, এবং এটা দিলে আপনার খুব সহজেই বিষয়টা বুঝে যাবেন। ভালো করে শোনেন। ধরেন একজন বিজনেসম্যান বা কোনো ডাক্তার, আমাদের মতন যারা আমরা প্রাইভেট প্র্যাকটিস করি, প্রাইভেট প্র্যাকটিশনার, অথবা এমন কেউ যে রোজ রোজ কাজে যায় বা জব করে, এমন ব্যক্তি যে সকাল বেলা উঠে ওনার কাজের উদ্দেশ্যে বের হয়, এবং বের হওয়ার সময় মনের মধ্যে অনেক বড় হোপ, আশা নিয়ে বের হয়। যেমন মনে করেন যে একজন দোকানদার সকালবেলা উনি দোকানে যাবেন, তো সে অনেক আশা নিয়ে যাচ্ছে যে আজকে আমার দোকানে দারুণ বেচা কেনা হবে, আজকে আমার সমস্ত মাল বিক্রি হয়ে যাবে, আমি এই যে নতুন 15টা মডেলের শার্ট কিনে আনছি, আজ সব কাস্টমার আসবে, এসে এই শার্ট গুলা নিমিশেই বিক্রি হয়ে যাবে, বা আজকে আমার একটা বড় অর্ডার আসবে, এরকম একটা মনোভাব নিয়ে দোকানে যাচ্ছে। সে এরকমটা আশা করছে, মানে 100% আশা, তাই না, হোপ, পজিটিভ ফিলিং নিয়ে সকালে সে খুব খুশি মনে দোকান খুললো। একদম দোকান খুললে কি একদম দোয়া দরুদ করে প্রার্থনা করলো, ঠিক আছে। অনেকে আবার দেখবেন যে দোকান খুললে পানি ছিটায়, আগরবাতি জ্বালায়, যাক সে তার মতন করলো। কিন্তু সে যখন সকালে দোকানে বসলো, তখন দেখা গেল তার ওই যে আস্তে আস্তে যে প্ল্যান করছিল, তার যে ভাবনা ছিল, সে অনুযায়ী কাজটা হচ্ছে না। এখন যখন ওনার মন মতো কাজ হলো না, বেচা কেনাটা ওনার আশা অনুরূপ ভাবে হলো না, সেল হলো না, তখন তার ভেতর থেকে একটা স্যাডনেস বা একটা বিষণ্ণতা হতে শুরু হলো। কারণ তো মনে অনেক আশা নিয়ে আসছিলাম, 100টা রুগী দেখবো, আর আসরের সময় গেলাম বা 10টার সময় গেলাম, 11টা 12টা বাজে, কোনো রুগী নাই, তাই না? একদম ওনার আশা তো 100% ছিল
যে আজকে দোকানদারি একদম ফাটাফাটি চলবে, আজ কাস্টমারের লাইন লেগে যাবে, দুদিন ধরে কাস্টমার ছিল না, দুদিন ধরে বেচা বিক্রি হয়নি, তো কি হয়েছে, আজকে চলবে, এরকমই একটা ভাবনা নিয়ে সে আসছিল। কিন্তু এখন কি করছে, সেই একই আগের মতন। তো এই পেশেন্ট বা এই নার্সভূমিকে সারাদিন দোকানে খুব উদাস হয়ে বসে থাকে, আরে আমার তো কোনো কাজ, আমার আশা অনুরূপ হলো না, মাল বিক্রি হলো না, সে একদম স্যাড হয়ে থাকবে। ওনার মনের মধ্যে কোনো চেয়ারফুলনেস পাবেন না, প্রফুল্লতা বা খুশি থাকবে না, খুশি ওনার মনে একদম গায়েব হয়ে যাবে। এবার কি হলো, সারাদিন পর ওনার দোকান বন্ধ করলো। এখন সে যখন দোকান বন্ধ করে ওনার বাড়ির দিকে রওনা দিল, বাড়ি যাওয়ার পথে ওনার ব্রেন বা মাইন্ডে হুট করে একটা চিন্তা চলে আসলো, একটা ফিলিং চলে আসলো, যেটা ওনার ভিতরে এক ধরনের পজিটিভনেস তৈরি করে। কি, সে ভাবলো, আরে দূর, আজকে হয়নি তো কি হয়েছে, কাল সব কিছু ঠিক হয়ে যাবে, একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে। ওনার ভিতরে এই যে পজিটিভ ভাব, এটা ওনাকে আবার নিমিষে একদম লিফট করে, মনের এই যে পোর হয়ে নিচে পড়ে গেছিল, লিফট করে মনের জোর বাড়িয়ে দেয়। তো আপনারা একটা জিনিস সব সময় মনে রাখবেন, নায়ক ভূমিকার লাইফে এই যে পজিটিভনেসের রোল বা এই যে ভূমিকা, এটা অত্যন্ত মারাত্মক হয়, জবরদস্ত। 3 দিন ধরে সে বেচতে পারছে না, মনে করেন একটা প্রোডাক্টও বেচতে পারে না, অথচ দোকান বন্ধ করার মধ্যে তার মনের মধ্যে এই যে পজিটিভনেস, এইটা এইটা একদম মানে মার্ভেলাস একটা জিনিস, জবরদস্ত একটা জিনিস, এটা মনে রাখবেন। এই যে রুব্রিক্সটা, পজিটিভনেস ইটস প্লেজ এ মেজর রোল ইন হিজ লাইফ অফ নাগ ভূমিকা। নাগ ভূমিকার লাইফ, এটা আমার কথা না, স্টল ওয়ার্করাই বলে গেছেন, নাগ ভূমিকা জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালবেলা সে খুব পজিটিভ হয়ে ঘুম থেকে উঠলো, দোকানে গেল, দোকানে গিয়ে দেখলো যে ওর আশা অনুরূপ মাল বিক্রি হলো না, নেগেটিভ স্টেটে চলে গেল। এরপর দোকান বন্ধ করে রাস্তাতে বাড়ি ফিরছিল, পথের মধ্যে যেতে যেতে ভাবলো, আরে আরে ভাই, রোজ রোজ তো আর খারাপ যাবে না, একদিন না একদিন তো, এক মাঘে তো শীত যায় না, একদিন না একদিন তো ভালো হবে, কালকে পরিস্থিতিটা একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে, কাল আমার মনে হচ্ছে একদম পাক্কা, একদম মানে আমি কনফার্ম সবকিছু ঠিক হয়ে যাবে। আর এই কথা ভেবেই সে আবার খুব খুশি হয়ে গেল, খুশি মনে সে বাসায় ফিরে আসলো। তো এখন সে খুব পজিটিভ হয়ে যাবে, আগামীকালের জন্য সুন্দর একটা আশা নিয়ে থাকবে, যে কাল সব ঠিক হয়ে যাবে। তো এইভাবেই আপনি যদি পেশেন্টের সাথে আপনার চেম্বারে আপনি যদি একটু গল্প করেন, আপনার পেশেন্ট নিজে থেকেই বলবে, মন খুলে বলবে, হ্যাঁ ডাক্তার সাহেব, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমার মুখটা খুব ভালো থাকে, কিন্তু সারা দিন যখন কাজ বা বিজনেস ওইভাবে আশানুরূপ ভাবে সাকসেস পায় না, তখন তো একটু নিরাশ হয়ে যায়, তখন মনটা খুব খারাপ হয়ে যায়, মনের ভেতরে এক ধরনের ডিসপন্ডেন্সি মানে হতাশা চলে আসে। তারপর সন্ধ্যাবেলায় যখন আমি কাজ শেষে বাড়ি ফিরে যাই, ঘরের দিকে ফিরি, তখন আমার মনটা আবার খুশি হয়ে যায়, আরে ধুর, কাল সব ঠিক হয়ে যাবে। রুগীরা কিন্তু এই কথাই বলে। ঠিক আছে। এরপরে দেখেন ইবিনেসের নার্স ভূমিকা সম্পর্কে 3টা চরিত্র তিনি বলেছেন। স্পাজম, যা আমি আপনাদেরকে অলরেডি বুঝাই দিয়েছি, এই যে ইনএফেকচুয়াল আর্জিং, এটাও কিন্তু এক ধরনের স্পাজম। হ্যাঁ, ইয়ে করতেছে, ক্র্যাম্প করতেছে, এটাও স্পাজম। হ্যাঁ, আর বাকি দুটো হলো সেন্সিটিভনেস, সংবেদনশীলতা, আর কি চিলিনেস, শীত কাতরতা বা ঠান্ডা ভাব, তাই না? তো এই চিলিনেসের অর্থটা এরকম হতে পারে, কিরকম হতে পারে, মন বা মেজাজের মধ্যে এক ধরনের ডিসপন্ডেন্সি, হতাশা বা ঠান্ডা ভাব চলে আসা। ডিসপন্ডেন্সি চলে আসা মানে কিন্তু মনটাকে ঠান্ডা হয়ে যায়, এটাও কিন্তু চিলিনেস, এইভাবেও চিন্তা করতে পারেন আপনারা। আর ওনার সাথে এমনিতে তো একটু আগেই তো বললাম যে মারাত্মক সেন্সিটিভিটি তো তার সাথে আছেই, এটা নিয়ে আলোচনার কিছু নাই, খালি ন্যাশ বলেছেন, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এই স্লাইডটা দেখেন। ফর ভেরি পার্টিকুলার, careful and jealous person can't only give arsenic and Nagbhumika under the heading fastidiousness, careful, jealous
গেলাস পারসন এর অর্থ হলো কর্মোদ্যোগী ব্যক্তি। কেন্ট ওনার রেপার্টরিতে ফাস্টিডিয়াস হেডিং এর বা মূল রুব্রিক্সের আন্ডারে কি দিয়েছেন, আর্সেনিক এবং নাক্স ভূমিকাকে একদম প্রধান রূপে রেখেছেন। ঠিক আছে। এরপরে আমরা নাক্স ভূমিকার এবার একটু ডিপ লেভেলে ঢুকি। এবার মূল আলোচনা। এতক্ষণ তো আমাদের স্টল ওয়ার্করা কি বললেন সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। এবার আমি কি বললাম, আমি স্টল ওয়ার্ক হতে পারিনি, কিন্তু আমি হজম করার পরে আপনাদেরকে কি শেখাবো এখন হবে মূল আলোচনা আর কি। হ্যাঁ, এই স্লাইডটা ভালো করে দেখেন। আমরা নাচ ভূমিকার এখন গভীরের মধ্যে ঢুকবো, গভীর। হ্যাঁ, আমি নাচ ভূমিকার দুইটা ডাইমেনশন বা দুইটা পার্ট আমি আপনাদেরকে পড়াবো। একটা হলো সেন্টিমেন্টাল পার্ট। কি সেন্টিমেন্টাল পার্ট? সেন্টিমেন্টাল মানে তো বুঝেন তাই না, আমি বুঝাই দিচ্ছি। অন্যটা হলো সেন্সিটিভ পার্ট। প্রথমটা কি সেন্টিমেন্টাল পার্ট, দ্বিতীয়টা হচ্ছে সেন্সিটিভ পার্ট। আপনাদের জাস্ট এই দুইটা দিক খুব ভালোভাবে শিখতে হবে, কারণ এই দুইটার মধ্যেই নাচ ভূমিকার পুরা সংসার, পুরা ফ্যামিলি, পুরা রহস্যটাই লুকায় থাকে। বুঝতে পারলাম? এটা মাথার মধ্যে রাখবেন, এই দুটো ওয়ার্ড ভুলবেন না। চলেন আমরা প্রথমে সেন্টিমেন্টাল পার্টটা অল্প করে বুঝে নিই। আজকে যদিও সময় নাই, তারপরেও সেন্টিমেন্টালটা বুঝি। সেন্টিমেন্টাল পার্ট, নাচ ভূমিকার এই দিকটা তখনই প্রকাশ পায় যখন অন্য কোনো মানুষ কোনো মানে সে অন্য কোনো মানুষকে কোনো কষ্ট বা বিপদে পড়তে দেখে। when he sees another person in trouble, এবং ওনার প্রতি তার মনের মধ্যে একটা গভীর সেন্টিমেন্ট তৈরি হয়, গভীর উদ্বেগ এবং কি বলবো সমবেদনা তৈরি হয়। তো এখন ওনার মধ্যে সেন্টিমেন্টাল ভাবটা কিভাবে আসে দেখেন। সেন্টিমেন্টাল বিষয়টা আমরা সেন্টিমেন্টাল আমরা কি কি কাকে বলি, সেন্টিমেন্টাল ভাবটা কিভাবে আসে এটা একটু বুঝি। সেন্টিমেন্টাল আমরা মূলত ওইসব বিষয়ে বলি, যেমন ধরেন যে আপনি রাস্তাতে যাচ্ছেন, একটা গরিব মানুষ দেখলেন, খুব দুঃখী কোনো একটা পার্সনকে দেখলেন, খুব অসহায় একটা মানুষকে দেখলেন। হ্যাঁ, দেখার পরে আপনার মধ্যে এক ধরনের তাকে সাহায্য করার একটা প্রয়োজন, একটা তাগাদা, নিড আপনার মধ্যে তৈরি হবে, বা আমি দেখলাম আমার মধ্যে তৈরি হচ্ছে। ওনাকে দেখার পরেই, তার অ্যাক্টিভিটিস দেখার পরেই আমার মধ্যে যে ইমোশন একটা গ্রো করলো, একটা জিনিস অ্যারাউজ হলো, তৈরি হলো, হুট করে জাগ্রত হলো, এটাই হলো সেন্টিমেন্টাল। এটাই হলো আমি সেন্টিমেন্টাল হয়ে গেলাম। মনে হয় আরে বেচারা কত কষ্টে আছে, এই আহা বলাতে আমিও সেন্টিমেন্টাল হয়ে গেলাম। আমি ছোট ছিলাম, আমাদের বাসার সামনে একটা বড় পুকুর ছিল। তো এক ভদ্রলোক না, একটা ছেঁড়া কাপড় চোপড় পরা একটা সুস্থ লোক, সে দেখছি যে ওই পুকুরের ঘাটের উপরে বসে একটা পাতার মধ্যে কিছু আটা টাইপের জিনিস আছে, ছাতু মনে হলো না, আটা এরকম, সে ওই পুকুরের পানি তুলে আটাটা গুলায় সেটা খাচ্ছে। ওই সময় আমার যে কষ্ট হচ্ছিল, মানে আমি আপনার বোঝাতে পারবো না। আমি বাসায় যাব, বাসায় যাই দেখি আমার বাসায় কেউ নাই, তালা বন্ধ। আমার ইচ্ছা ছিল আমি কিছু নিয়ে তার কাছে চলে যাব, কিন্তু পারলাম না। এত কষ্ট আমি মানে অনেক রাত খালি ওই দৃশ্য আমার আসে যে, আমি ছোট কিন্তু আমি 5 বা 6 পড়ি, এরকম একটা ইয়েতে। এটা হলো সেন্টিমেন্টাল, এই সেন্সটা হচ্ছে সেন্টিমেন্টাল। আরে বেচারা কত কষ্টে আছে। বা মনে করেন যে আমার কোনো বন্ধু অসুস্থ হয়েছে, আপনার কোনো অসুস্থ বন্ধু অসুস্থ হয়েছে, বা আপনার কোনো আত্মীয়র কোনো খারাপ নিউজ আসলো, সেটা শোনা মাত্র কি হয়, আমাদের মন খারাপ হয়ে যায় না? আমরা প্রথম কেসে যেটা পড়েছিলাম, আহ, বলেছিলাম আপনাদেরকে, আপনারা ভুলে গেছেন কিনা, উনি বলছিলেন না যে আমি যদি জানতে পারি যে আমার কোনো রিলেটিভ, আমার ভাই অসুস্থ, বা
আমার ছোটবেলার কোনো বন্ধু বিপদে পড়েছে, উনি কিন্তু এই কথাই বলছিলেন, আমার ছোটবেলার কোনো বন্ধু খুব বিপদে পড়েছে, তখন আমার রাতের ঘুম উড়ে চলে যায়, আমি রাতে ঘুমাতে পারি না, আমার নিজের মন মারাত্মক খারাপ হয়ে যায়। এইগুলোই হলো নাচ ভূমিকার পিওর সেন্টিমেন্টাল পার্ট। এখন আমি বুঝতে পারি যে আমার মধ্যে কেন ওই জিনিসগুলো বেশি কাজ করে, আমি এত পরিমাণ নাচ ভূমিকা খাইছি, সেন্টিমেন্টাল হয়েই গেছি দেখা যাচ্ছে। তো সেন্টিমেন্টালের প্র্যাকটিক্যাল মিনিং হলো, এখানে দেখেন নিচে লিখে দিয়েছি, শোয়িং ইমোশন রাদার দেন রিজন, সফট, ফুলিশলি অ্যাফেকশনের, যুক্তি বা লজিকের চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দেওয়া, মন নরম হয়ে যাওয়া এবং বোকার মতো অতিমাত্রায় স্নেহপ্রবণ হয়ে পড়া। তো এই সেন্টিমেন্টাল পার্সনের মধ্যে প্র্যাকটিক্যাল রিজন বা যুক্তি কাজ করে না, ওনার ইমোশন বা আবেগ অনেক বেশি স্ট্রং থাকে, সে খুব সফট বা ফুলিশলি অ্যাফেকশনেট হয়ে যায় এবং সামনের মানুষের কষ্ট বা যে প্রবলেম, দুর্ভোগ, সেটার কথা তার গভীরভাবে নিজের বুক বা হার্টের মধ্যে নিয়ে নেয়। এটা হলো সেন্টিমেন্টাল। তো আমাদের এই সেন্টিমেন্টাল নিয়ে রুব্রিক্স আছে, রুব্রিক্স হলো সেন্টিমেন্টাল। ঠিক আছে, সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল। এই সেন্টিমেন্টাল রুব্রিক্সটা আপনারা নিচের অংশটা পড়েন না, আমি এটা পরের দিন পড়াবো নি। সেন্টিমেন্টাল এই রুব্রিক্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এতগুলো পার্সন হচ্ছে সব সেন্টিমেন্টাল, 35টা পার্সন হচ্ছে সেন্টিমেন্টাল। এই সেন্টিমেন্টালের সাথে আমরা আরো কিছু মানে ক্যারিকেচার করব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। কেমন কি বুঝতেছেন, কোন জায়গায় বুঝতে পারতেছেন না সেটা লিখবেন, তাহলে আমারও ভালো লাগবে।